সময়টা ছিল 2015 সাল। সবেমাত্র অনার্স প্রথম বর্ষে আমি নিজের হাত খরচ চালানোর জন্য একটা টিউশনি করতাম। ছাত্রের বাবা ছিল পুলিশ কর্মকর্তা। হঠাৎই তার ট্রান্সফার হয়ে যায় অন্য কোথাও, তাই তারা চলে যায় আর আমার হাত খরচের একমাত্র মাধ্যমটাও হারিয়ে যায়। তখন আমি অনেক খুঁজেও একটা টিউশনি জোগাড় করতে পারলাম না। তারপর একদিন রাতে আমার বন্ধু আবির কল করে বলল একটা টিউশনি আছে, ক্লাস 9-এর একটা মেয়েকে পড়াতে হবে। মেয়ের বাবা ইতালি থাকে, তাই বেতন নিয়ে কোনো চিন্তা নেই, বাড়িয়েই দিবে। কিন্তু শর্ত হলো সপ্তাহে 2 দিন পড়াতে যেতে হবে, ঠিক রাত 11টা থেকে 2টা পর্যন্ত। এমন শর্ত শুনে আমি সাথে সাথেই না বলে দেই, কারণ রাত 11টা থেকে পড়াতে যাওয়া আমার পক্ষে সম্ভব না। সকালে আমার ক্লাস শুরু হয় 10টা বাজে, ঘুমাবো কখন এই সময় পড়াতে গেলে? কিন্তু তারপর আবির যা বললো তাতে আমার ঘুম হারাম হয়ে গেল। ও বলল 15,000 টাকা বেতন দিবে। এবার ভেবে দেখ, তখন আমার কাছে 15,000 টাকা 15 লক্ষ টাকার সমান। আমি খুশিতে গদগদ করে হ্যাঁ বলে দিলাম। আবির আমাকে ঠিকানা টেক্সট করে দিল আর বলল শুধুমাত্র শনিবার এবং রবিবার রাতে যেতে হবে। আমার কাছে বিষয়টা কেমন জানি অদ্ভুত লাগলো, কিন্তু টাকার নেশায় কিছু মাথায় নিলাম না। 2 দিন পর শনিবার আমি রওনা দিলাম আবিরের দেওয়া ঠিকানা অনুযায়ী। শহর থেকে অনেকটা বাইরে হিন্দুপাড়া নামের একটা গ্রাম আছে, সেখানে বেশিরভাগ বাসিন্দাই হিন্দু ধর্মের অনুসারী। আমি সেখানে গিয়ে একজনকে ঠিকানা দেখিয়ে বললাম, ভাই এই বাড়িটা কোন দিকে বলতে পারেন? সে আমার দিকে কিভাবে যেন তাকিয়ে থাকলো কিছুক্ষণ, তারপর বলল সামনে গিয়েই একটা পুরনো বিল্ডিং পাবেন, ওইটাই আপনার ঠিকানা। আমি সামনে হাঁটা শুরু করলাম। একবার পিছনে তাকিয়ে দেখলাম লোকটা এখনো সেই অদ্ভুত ভঙ্গিতে আমার দিকে তাকিয়ে আছে। কেমন যেন একটু লাগছে আমার ভিতরে, মনটা সাই দিচ্ছে না যেতে। কিন্তু 15,000 টাকার কথা মনে পড়লেই আবার মন বদলে যায়। না, গিয়েই দেখি। একটা পুরনো বিল্ডিং এর সামনে এসে দাঁড়ালাম। হ্যাঁ, এটাই সেই ঠিকানা। 11টা বাজতে আর 1 মিনিট বাকি। আমি গিয়ে দরজাটা নক করার সাথে সাথে দরজাটা খুলে গেল। মনে হচ্ছে কেউ যেন আমার জন্য দরজার কাছে দাঁড়িয়েছিল। দরজা ধাক্কা দিতেই খুলে গেল। হ্যাঁ করে একটা শব্দ হলো, কিন্তু সেখানে কেউ ছিল না। তাহলে দরজা খুললো কে? আমি কখনো ভূত প্রেত এসবে ভয় পেতাম না, অনেক দেখেছি জীবনে সব। একটা কথা বুঝে গিয়েছিলাম, সেটা হলো তাদেরকে ভয় পেলেই তারা মাথায় চড়ে বসে। তাই নিজেকে খুব শান্ত করে বাসায় প্রবেশ করলাম। বাসার ভিতরটা কেমন যেন অন্যরকম দেখতে। প্রতিটা দেয়ালে আরবিতে কিছু লেখালেখি করা, অদ্ভুত অদ্ভুত ছোট পোকামাকড়ের দৃশ্য আঁকা। সবচেয়ে বড় কথা, বাসার ভিতরটা একদম নিস্তব্ধতায় ঘেরা। কোনো একটা ছোট শব্দ কানে আসছে না। একজন মধ্যবয়স্ক মহিলা একটা রুম থেকে হাসি মুখে বেরিয়ে এলেন। আমাকে বলল, তুমি নিশ্চয় গালিব, আবির তোমাকে পাঠিয়েছে। আমিও একগাল হেসে দিয়ে বললাম, জি আন্টি। তারপর আন্টি একটা রুম দেখিয়ে দিয়ে বলল, ওই রুমে যাও, রিশফা ওখানেই আছে। দেখো বাবা, ভালো মতো পড়াতে হবে, ও অনেক ফাঁকিবাজ। ও, তার মানে আমার ছাত্রীর নাম রিশফা? আমি বললাম, সেটা নিয়ে আপনি চিন্তা করবেন না আন্টি, আমি রিশফাকে ব্রিলিয়ান্ট স্টুডেন্ট বানিয়ে দিব। এই বলে রুমে গেলাম। দেখলাম রিশফা এক মনে খাতায় কি যেন অঙ্কন করছে। আমি গিয়ে হালকা কাশি দিতেই সে উঠে সালাম দিল। আমি সালামের উত্তর দিয়ে বসলাম। খাতার দিকে লক্ষ্য করে দেখলাম সে অদ্ভুত একটা প্রাণীর ছবি আঁকছিল। এমন প্রাণী বাস্তবে নেই, শুধু কল্পনাতেই আঁকা সম্ভব। এরপর আমি তাকে উদ্দেশ্য করে বললাম, আজ থেকে আমি তোমাকে পড়াবো, মন দিয়ে পড়াশোনা করতে হবে। সে কথা ঘুরিয়ে বলল, স্যার আপনার প্রিয় খাবার কি? আমি একটু অবাক হলাম, তবুও নিজেকে সামলে নিয়ে বললাম, আমার প্রিয় খাবার বিরিয়ানি। আমি জিজ্ঞেস না করলেও সে অদ্ভুত একটা হাসি দিয়ে বলল, বিরিয়ানি কোনো খাবার হলো? আমার তো প্রিয় তাজা রক্ত আর মানুষের মস্তক। একটু ঘাবড়ে গিয়ে বললাম, এসব কি ধরনের আর কি? আমি তো আমার স্যার, পড়াশোনা বাদে কোনো ফালতু কথা হবে না আজ থেকে। সে একটু মন খারাপ করে পড়ায় মনোযোগ দিল। বারবার আমার মনে হচ্ছিল কেউ যেন উকি দিয়ে আবার চলে যাচ্ছে। হতে পারে আন্টি তার মেয়েকে ঠিকমতো পড়াচ্ছে কিনা সেটা দেখছে হয়তো। আমার চোখ খুব জ্বলতে লাগলো হঠাৎ করে, মনে হচ্ছে কেউ যেন চোখে মরিচ জ্বলে দিয়েছে। আমি রিশফাকে পড়া দেখিয়ে বললাম, তোমাদের ওয়াশরুমটা কোন দিকে? সে হাতের ইশারায় দেখিয়ে দিল। আমি তাড়াতাড়ি ওয়াশরুমে গিয়ে চোখে পানি দিলাম। তারপর আয়নায় তাকিয়ে দেখলাম চোখ লাল হয়ে আছে। ভালোভাবে চোখে মুখে পানি দিলাম, এখন একটু ভালো লাগছে। ওয়াশরুম থেকে বের হতে যাব, হঠাৎ খেয়াল করলাম আমি তো চলে যাচ্ছি, কিন্তু আয়নার ভিতরে আমার প্রতিবিম্বটা এখনো ঠায় দাঁড়িয়ে। আমি চোখ ডলা দিয়ে আবার তাকালাম আয়নার দিকে। এবার সেখানে কেউ নেই, এমনকি আমার প্রতিবিম্বটাও সেখানে নেই। এটা কেমন আয়না? যেহেতু আমি এসবে ভয় পাই না খুব একটা, তাই ভাবলাম এখানে কেউ তো আছে যে আমাকে ভয় দেখানোর চেষ্টা করছে। তাই আমি আস্তে আস্তে করে বললাম, এই ছোট্ট ওয়াশরুমে কি ভয় দেখাতে চাস আমাকে? সাহস থাকলে বাইরে দেখা করিস। এই বলে চলে আসলাম। রিশফা বলল, স্যার তাকে দেখেছেন? আমি হকচকিয়ে উঠলাম, মানে কাকে দেখবো? রিশফা কিছু না বলে তার আঁকা সেই প্রাণীটার দিকে তাকালো। কেমন যেন অদ্ভুত লাগছে তার আচরণ। সেই দিনের মতো পড়ানো শেষ করে বের হলাম বাসা থেকে। বাসার ভেতরের তাপমাত্রা আর বাইরের তাপমাত্রার অনেক পার্থক্য। বাসার ভেতরটা যেন অন্য একটা জগৎ। রাত তখন 2টা। আমি হিন্দু পাড়ার চিকন গলি দিয়ে হাঁটছি। তখন কোনো গাড়ি পাবো না জানি, তাই হেঁটেই যেতে হবে। হঠাৎ দেখলাম একটা গাছের নিচে কেউ একজন দাঁড়িয়ে
আছে। তার মুখটা তো বোঝা যাচ্ছে না, কিন্তু দেহটা বিশাল আকৃতির, যেমনটা রেসলারদের হয়। আমি বুঝে গেলাম এটা অন্য কিছু, তাই তাকে পাশ কাটিয়ে যাওয়ার সময় বললাম, আর মানুষ পাইলি না ভয় দেখানোর জন্য? ওপাশ থেকে আওয়াজ এলো, তোকে তো ওয়াশরুমে মেরে ফেলতাম, কিন্তু তুই সাহসের কথা বলছস, তাই এখানে তোর জন্য অপেক্ষা করছিলাম, আমার সাহস দেখানোর জন্য। আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন সবাই? আশা করি সকলে খুবই ভালো আছেন। তো এখানে শেষ হয়ে যায় রিশফা গল্প পার্ট 1। আমি একটু হেসে বললাম, ভুল জায়গায় সাহস দেখাতে গিয়ে বিপদে পড়িস না ভাই, তোর মতো অনেক শয়তানকে সাইজ করেছি, এখন বিরক্ত না করে আমাকে আমার মতো যেতে দে। এবার সে গাছের নিচ থেকে ধীরে ধীরে বেরিয়ে এলো, তার মুখটা আমার কাছে উন্মুক্ত হলো। কোথায় যেন দেখেছি তাকে, হ্যাঁ মনে পড়েছে, রিশফার আঁকা সেই অদ্ভুত প্রাণীটার মতো একদম। তার দেহ মানুষের মতো হলেও চেহারাটা ভয়ঙ্কর পশুর মতো। এবার একটু ঘাবড়ে গেলাম। আমি কিছু বলার আগেই সে বলল, দেখ তো আমার মতো কাউকে সাইজ করেছিস কিনা এর আগে? মুখে ভয়ঙ্কর একটা হাসি। আমি বললাম, আমাকে মারতে চাইলে এখনই মেরে ফেল, পরে আর এমন সুযোগ নাও পেতে পারিস। এবার সে একদম আমার সামনে এসে দাঁড়িয়ে জামার ভেতর থেকে তার লোমহর্ষ হাতটা বের করে আমার কাঁধে রাখলো। আমার মনে হলো যেন একটা বড় পাহাড় আমার কাঁধে এসে পড়লো। সে বলল, তোর সাহস দেখে আমি অবাক হয়েছি, তুই প্রথম যাকে আমি ভয় দেখাতে ব্যর্থ, আর এই জন্যই তুই এখনো বেঁচে আছিস। তোকে একটা সুযোগ দিলাম আমি, এরপর থেকে রিশফাকে পড়ন্ত দূরের কথা, এই গ্রামের আশেপাশেও যেন তোকে না দেখি। এখন সোজা চলে যা, পেছনে তাকাবি না। এখান থেকে রিশফাদের বিল্ডিংটা স্পষ্ট দেখা যায়। বিল্ডিং এর দিকে একবার তাকিয়ে দেখলাম রিশফা ছাদে দাঁড়িয়ে আছে এবং এদিকেই তাকিয়ে আছে। চাঁদের আলোয় এত দূর থেকেও রিশফার মুখটা স্পষ্ট দেখা যাচ্ছে। বুঝলাম কিছু তো একটা গড়বড় আছে। আমি আর কথা না বাড়িয়ে সোজা হাঁটা শুরু করলাম। আর পড়াতে আসবো কিনা জানি না, সেটা নিয়ে পরে ভাবা যাবে। এখন বেশি সাহস দেখাতে গেলে হয়তো আর বেঁচে ফেরা হবে না। খুব দ্রুত পা চালালাম। আপাতত এই জায়গাটা ত্যাগ করতে হবে। হঠাৎ পেছন থেকে শীষ বাজানোর শব্দ ভেসে আসলো। আমি পেছনে না তাকিয়ে আরো জোরে হাঁটা দিলাম। শীষ বাজানোর শব্দটা যেন আমার সাথে সাথে আসছে। এই বুঝি আমাকে খপ করে ধরে ফেলবে পিছন থেকে। সহ্য করতে না পেরে দ্রুত পেছনে তাকালাম। আরে ভাই, তুই তো চলে যেতে বললি, তাহলে আবার এইসব করতেছস কেন? দেখলাম একটু দূরে একজন দাঁড়িয়ে আছে আর আমাকে হাতের ইশারায় ডাকছে। কাছে গিয়ে খেয়াল করলাম এটা সেই লোকটা যার কাছে আমি ঠিকানা জিজ্ঞেস করেছিলাম। এখনো সেই অদ্ভুত ভঙ্গিতে আমার দিকে তাকিয়ে আছে। আমি একটু ধমকেশ্বরে বললাম, ওই মিয়া, এভাবে আমাকে ভয় দেখানোর মানে কি? আর এভাবে কেন তাকিয়ে আছেন? তখনও খেয়াল করেছিলাম আপনার তাকিয়ে থাকা, সমস্যা কি? লোকটা কেমন একটা বৃদ্ধ কণ্ঠে বলল, আমি অবাক হচ্ছি, তুমি ওই বাসা থেকে জীবিত ফিরে এসেছো, এর আগে কেউ জীবিত ফেরেনি। মানে কি বলছেন? ওই বাসাটা যে একটু অদ্ভুত সেটা আমি বুঝে গিয়েছি, কিন্তু জীবিত ফেরা না ফেরা এগুলো কি ধরনের কথা? লোকটা উল্টো ঘুরে যেতে লাগলো। যেতে যেতে বলল, রিশফা কোনো সাধারণ মেয়ে না, আজকে বেঁচে গেছো, পরের বার বাঁচতে নাও পারো, আর কখনো এদিকে আসবে না। আমি তার চলে যাওয়ার দিকে তাকিয়ে ভাবতে লাগলাম, কে এই রিশফা? কি হচ্ছে এখানে? আবির এই ঠিকানা পেলো কোথায়? সব জানতে হবে আমাকে। সেই দিনের মতো বাসায় চলে আসলাম। সকাল 10টার দিকে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে আবিরকে কল দিলাম, কিন্তু বারবার ওর ফোন সুইচ অফ বলছে। তাই চিন্তা করলাম আজকে কলেজে যাব না, আবিরের বাসায় চলে গেলাম সোজা। গিয়ে জানতে পারলাম আবির নাকি আজ 3 দিন হলো বাসায় ফেরেনি, ফোনেও পাওয়া যাচ্ছে না ওকে। আবিরের পরিবারটা একটু এলোমেলো, ওর মা বাবার মাঝে সম্পর্ক ভালো না, সবসময় ঝগড়া লেগেই থাকে। তাই আবির যে 2 দিন ধরে ঘরে ফেরেনি সেটা নিয়ে তাদের তেমন মাথা ব্যথা নেই, কিন্তু আমার যে আবিরকে লাগবেই। রিশফা সম্পর্কে জানতে হলে আবিরের কাছ থেকে আগে জানতে হবে ওই ঠিকানা সে পেলো কোথায়। সব ফ্রেন্ডের বাসায় খবর নিলাম, কিন্তু কেউ আবিরের কোনো খোঁজ জানে না। তবে এক ফ্রেন্ড বলল 3 দিন আগে আবিরের সাথে তার কথা হয়েছিল। কথায় কথায় আবির জানায় অনেক বড় লোকের একটা মেয়ের টিউশন পেয়েছে সে, মাসে 15,000 টাকা বেতন, তাই বাবার কাছ থেকে ভিক্ষা চাওয়া লাগবে না তার হাত খরচের জন্য। আমি অনেকটা শকড হয়ে গেলাম এটা শুনে। তার মানে আবির আমার আগে রিশফার টিউশনিটা পেয়েছিল, তাহলে সে আমাকে দিয়ে দিল কেন? সবকিছু মাথার উপর দিয়ে যাচ্ছে। আবিরকে না পেলে এসব প্রশ্নের উত্তর পাবো না। সেই দিন বাসায় ফিরতে একটু রাত হয়ে গেল। আমাদের বাসায় যেতে হলে একটা বাঁশের ঝাড় পেরিয়ে যেতে হয়। যখনই আমি বাঁশের ঝাড়টা অতিক্রম করছিলাম তখনই পকেটে থাকা ফোনটা বেজে উঠলো। ফোন বের করে দেখলাম আবির কল দিয়েছে। তাড়াতাড়ি করে কলটা রিসিভ করে বললাম, কি রে শালা, কই তুই? আজকে সারাদিন তোরে খুঁজতে খুঁজতে আমার স্যান্ডেলের তলা ক্ষয় করে ফেলেছি। ওপাশ থেকে আবির বলল, পেছনে তাকা একবার। আমি সাথে সাথে পেছনে তাকিয়ে দেখলাম আবির বাঁশঝাড়ের কাছে মূর্তির মতো দাঁড়িয়ে আছে। আমি দৌড়ে গেলাম। আবির হাতের ইশারায় আমাকে ওর সামনে যেতে বাধা দিল। আমি থেমে গিয়ে খেয়াল করলাম ওর মাথাটা দেখা যাচ্ছে না, ঠিক যেমন গতকাল রাতে ওই প্রাণীটার মাথা দেখা যাচ্ছিল না। আমি বললাম, আবির তুই ঠিক আছোস? কই ছিলি এই 3 দিন? আবির বলল, তুই আমাকে দেখোস নাই গতকাল? আমি তো তোকে
আয়না থেকে দেখলাম আমি এখন থেকে ওই আয়নার ভিতরেই থাকবো রে। বাইরের দুনিয়া আমার কাছে ভালো লাগে না। আমি বললাম এইসব কি বলতেছস তুই, পাগল হয়ে গেলি নাকি? আর তোর মুখ দেখাচ্ছিস না কেন? নতুন বউ নাকি তুই? আবির হেসে দিয়ে বলল, তুই সহ্য করতে পারবি না, আমার এখন যেতে হবে। তোকে যা বলার জন্য আসলাম সেটা হলো রিশফার ব্যাপারে বেশি কৌতূহল দেখাস না, সেটা তোর জন্য ভালো হবে না। এই বলে আবির চলে যাচ্ছে। আমি চেষ্টা করলাম আবিরের পেছনে যাওয়ার, কিন্তু পাটা যেন নড়ছেই না। আবিরকে অনেকবার ডাকলাম কিন্তু সে শুনলো না, অন্ধকারেই মিলিয়ে গেল। এবার আমার পা স্বাভাবিক হলো। আমি তাড়াতাড়ি করে ঘরে চলে আসলাম। ভাবতে লাগলাম এটা কি সত্যিই আবির ছিল নাকি আবিরের রূপে অন্য কেউ ছিল, কিছুই মাথায় ঢুকছে না। এভাবে চিন্তায় চিন্তায় কেটে গেল আরো 3 দিন। বুধবার চলে আসলো, আজকে রিশফাকে পড়াতে যাওয়ার ডেট। আমি কি করব সেটাই ভাবছি, যাব নাকি যাব না। আমি মন স্থির করতে পারছি না। অবশেষে ঠিক করলাম আমি যাব, আজ যা হওয়ার হবে। আমিও দেখে নিব কি হয়। মনে সাহস সঞ্চয় করে চলে গেলাম। তখন রাত 10:55। রিশফাদের বিল্ডিং এর সামনে গিয়ে দাঁড়াতেই বড় একটা ফুলের টব ঠিক আমার সামনে এসে ধপাস করে পড়লো। আমি পিছিয়ে গেলাম একটু, অল্পের জন্য আমার মাথায় পড়েনি। ওপরে তাকিয়ে দেখি রিশফা একটা কালো রাগান্বিত দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে আছে। তার খোলা চুলগুলো বাতাসে উঠছে। শুয়ে শুয়ে সবকিছু শুনলাম কিন্তু কিছুই মাথায় ঢুকলো না। তারা মা আমি আসলে কি চাই, কেন তারা আমাকে আমাবস্যা পর্যন্ত জীবিত রাখতে চাই? আর এই ডরিয়াটাই বা কি যাকে মা আমি ভয় পাচ্ছি? এসব পরেও জানা যাবে, এখন নিজেকে বাঁচাতে হবে আমার। ধীরে ধীরে এক চোখ খুলে চারপাশটা একটু দেখার চেষ্টা করলাম। কাউকে দেখলাম না। মা আমি গেল কোথায়? হঠাৎ দেখলাম চিলেকোঠার কাছে 2টা ছায়া দেখা যাচ্ছে। তার মানে তারা ওইখানে দাঁড়িয়েই এতক্ষণ এসব বলছিল। এখন ছাদ থেকে লাফ দেওয়া ছাড়া আর কোনো উপায় নেই। 3তলা থেকে লাফ দিলে অন্তত মরবো না, বড় জোর হাত পা ভাঙবে। মনে মনে 1 2 3 বলে সোজা দৌড় দিয়ে ঝাঁপ দিলাম ছাদ থেকে। প্রায় 2 মিনিট আলুর বস্তার মতো নিচেই পড়ে রইলাম। আমার সবকিছু যেন ঝাপসা হয়ে আসছে, মাথাটা ভন ভন করে ঘুরছে। একটু স্বাভাবিক হওয়ার পর বুঝতে পারলাম হাত নাড়াতে পারছি না, হয়তো ভেঙে গিয়েছে। কিন্তু এখন আমাকে এই জায়গা থেকে যেতে হবে। অনেক কষ্টে উঠে খুঁড়িয়ে খুঁড়িয়ে দৌড় দিলাম। হঠাৎ একটা দমকা হাওয়া এসে আমাকে দূরে ছিটকে ফেলে দিল। আমার চোখ গেল ছাদের দিকে। রিশফা হাওয়ায় ভেসে আছে, মাথা উপরের দিকে দিয়ে। চোখের পলকে রিশফা একদম আমার কাছে চলে আসলো। সুচালো দাঁতগুলো বের করে বলল, শুধু শুধু নিজেকে ক্লান্ত কেন করছেন স্যার? আপনি গোলকধারা থেকে বের হতে পারবেন না। আমি অনেক কষ্টে উঠে দাঁড়িয়ে সামান্য হাসি দিয়ে বললাম, আমাকে তুমি সাইকো বলেছিলে না তখন? সাইকোদের মৃত্যুর ভয় দেখিয়ে লাভ নেই, আমি তোমার এই গোলকধারা থেকে বের হয়ে দেখাবো। এটা বলে রিশফার ওই ভয়ঙ্কর রূপ উপেক্ষা করে হাতা দিলাম। দেখি আমাকে কে আটকাই। হিন্দুপাড়া অতিক্রম করার সময় মনে হলো কেউ আমার পিছু নিয়েছে। আমি স্পষ্ট তার উপস্থিতি টের পাচ্ছি। রিশফা হয়তো আমার পিছু নিয়েছে। আরো জোরে হাঁটা দিলাম। এবার সেই শীষ বাজানোর শব্দটা কানে ভেসে এলো। থমকে দাঁড়ালাম। পেছনে তাকিয়ে দেখলাম সেই লোকটা দাঁড়িয়ে আছে, একটা কাপড়ের ব্যাগ হাতে। আমি বললাম, এখন আপনার সাথে বকবক করার সময় নেই, কোন রকম জান নিয়ে ফিরে এসেছি, আমাকে হাসপাতালে যেতে হবে, হাত ভেঙে ফেলেছি। এই বলে উল্টো ঘুরে চলে আসতে যাচ্ছিলাম, তখনই সে আমাকে উদ্দেশ্য করে বলল, রহস্য না জেনে চলে যাচ্ছিস? চাইলেই কি তুই যেতে পারবি? আমি দাঁড়ালাম তার কথা শুনে। তারপর তাকে জিজ্ঞেস করলাম, আপনি কি জানেন এই রহস্য? কি হচ্ছে ওই বাড়িতে? কে এই রিশফা? লোকটা রাস্তার পাশে গিয়ে একটা গাছের গোড়ায় বসলো। আমাকেও সেখানে বসতে বলল। আমি গিয়ে তার পাশে বসলাম। আমার যেন মনে হলো একটা বরফের খণ্ডের পাশে বসেছি। তার শরীর থেকে প্রচুর ঠান্ডা হাওয়া বের হচ্ছে। হঠাৎ সে তার ঠান্ডা হাত দিয়ে আমার ভাঙা হাতটা ধরে মোচড় দিল। আমি চিৎকার করে উঠলাম, কিন্তু অনুভব করলাম এখন হাতে কোনো ব্যথা নেই। দাঁড়িয়ে চালিয়ে ভালোভাবে দেখলাম আমার হাতটা একদম ভালো। আমি বললাম, এটা কিভাবে করলেন? আপনি আসলে কে? সে কথা এড়িয়ে বলতে শুরু করলো, রিশফা ছিল খুবই সাধারণ একটা মেয়ে, খুব চঞ্চল প্রকৃতির, হাসি খুশি থাকতো সবসময়। প্রতিদিন এদিক দিয়ে স্কুলে যেত এবং স্কুল থেকে সোজা বাসায় চলে আসতো। কোনো রকম বাজে আড্ডায় নিজেকে জড়াতো না। কিন্তু হঠাৎ করে একদিন রিশফা নিখোঁজ হয়ে যায়। সবাই তাকে পাগলের মতো খুঁজলো, কোথাও রিশফাকে খুঁজে পাওয়া গেল না। রিশফার মা থানায় জিডি করলো। রিশফার বাবাও ইতালি থেকে চলে আসলো মেয়ের নিখোঁজের সংবাদ শুনে। এইটুকু বলে তিনি থামলেন। আমি আগ্রহ নিয়ে জিজ্ঞেস করলাম, তারপর কি হলো? রিশফাকে কিভাবে খুঁজে পাওয়া গেল? তিনি আবার বলতে লাগলেন, 2 দিন কেটে গেল কিন্তু কেউ রিশফার কোনো খোঁজ দিতে পারলো না। রিশফা নিখোঁজ হয় শনিবার বিকেলে স্কুল থেকে ফেরার সময়। অবশেষে বুধবার রাত 11টা বাজে রিশফাকে খুঁজে পাওয়া গেল তাদের বিল্ডিং এরই পেছনে। আমি বললাম, কোথায় ছিল রিশফা এই কয়েকদিন? তারপর কি তাকে জিজ্ঞেস করা হয়নি? লোকটা একটা অদ্ভুত হাসি দিয়ে বলল, মৃত মানুষকে জিজ্ঞেস করে কি উত্তর পাওয়া যাবে? আমি অনেকটা অবাক হয়ে জিজ্ঞেস করলাম, মৃত মানুষ মানে? সেদিন কি রিশফার লাশ পাওয়া গেছিল? হ্যাঁ, হাত পা মুখ বাঁধা অবস্থায় বিল্ডিং এর পেছনে
জোৎস্নার নালার মাঝে রিশফার লাশ ভেসে উঠেছিল। পুলিশ এসে লাশ নিয়ে গেল পোস্টম্যাডামের জন্য। রিশফার বাবা আদরের মেয়েকে হারিয়ে হাও মাও করে কেঁদেছিল। রিশফার বাবার কান্না দেখে সেদিন কেউ তার চোখের পানি আটকে রাখতে পারেনি। এত সুন্দর একটা ফুটফুটে মেয়ের এমন রহস্যময় মৃত্যু কেউ মেনে নিতে পারছিল না। কিন্তু রিশফার মা একটুও কাঁদেনি সেদিন। সবাই ভেবেছিল মেয়ের শোকে পাথর হয়ে গিয়েছে। রিশফাকে এনে দাফন কাফন করানো হলো। প্রায় কয়েকদিন তদন্ত চলল, কিন্তু পুলিশ রিশফার মারা যাওয়ার কোনো ক্লু খুঁজে পেল না। এদিকে একদিন হঠাৎ মেয়ের চিন্তায় রিশফার বাবা স্ট্রোক করে মারা গেল। রিশফাদের পরিবারটা একদম এলোমেলো হয়ে গেল। স্বামী ও মেয়ে হারানোই রিশফার মা দিন দিন কেমন যেন হয়ে গেল। হঠাৎ রিশফার মাও একদিন উধাও হয়ে গেল গ্রাম থেকে। প্রতিবেশীরা অনেক খুঁজেও তাকে পায়নি। তারপর কেটে গেল 4 মাস। হঠাৎ একদিন রিশফার মা গ্রামে ফিরে এলো। সবাই তাকে দেখে অনেক খুশি হলো। জিজ্ঞেস করলো এতদিন কোথায় ছিল, কি করছিল। রিশফার মা কারো কথায় কোনো জবাব দিল না। সেই যে এসে বাসায় প্রবেশ করেছে, সেই দিন থেকে আর কোনোদিন সে বাসা থেকে বের হয়নি। প্রতিবেশীরা মাঝে মাঝে তাকে শুধু রাতের বেলায় ছাদে দেখতে পেত। আমি বললাম রিশফা যদি মারা গিয়ে থাকে তাহলে সে কে, যে এখন রিশফার মায়ের সাথে আছে। আর রিশফার মা এতদিন কোথায় হারিয়ে গিয়েছিল। এবার সে আমার কানের কাছে এসে ফিসফিস করে বলল ব্ল্যাক ম্যাজিক। আমি বললাম মানে? রিশফার মা রিশফাকে ফিরিয়ে আনতে এতদিন নিখোঁজ ছিল। সে আবার বলল সে এমন কারো কাছে গিয়েছিল যে তার মেয়েকে ফিরিয়ে দিতে পারবে। এর বিনিময়ে অবশ্য তাকে একটা ভয়ঙ্কর শর্ত দেওয়া হয়েছিল। রিশফার মা তার মেয়েকে ফিরিয়ে আনতে সবকিছু করার জন্য প্রস্তুত ছিল। শর্তটা ছিল প্রতি অমাবস্যায় একজন যুবক বলি দিতে হবে তাকে উদ্দেশ্য করে। আমি বললাম কাকে উদ্দেশ্য করে? রিশফার মা কার কাছে গিয়েছিল? লোকটা ভয়ঙ্কর একটা হাসি দিয়ে বলল দরিয়া নামের এক ভয়ঙ্কর সত্তার কাছে গিয়েছিল সে। দরিয়া সাধারণ কেউ নয়, রক্তচোষা পিশাচদের সর্দার সে। এবং রিশফার মা তার শর্তে রাজি হয়েছিল। দরিয়া রিশফাকে ফিরিয়ে এনেছে। সেই থেকে প্রতি অমাবস্যাতে একজন করে যুবক দরিয়াকে উৎসর্গ করতে হয়। এই অমাবস্যায় তুই উৎসর্গ হইবি। আর এজন্যই এত আয়োজন। তুই যত চেষ্টাই করিস না কেন, মরতে তোকে হবেই। আমি হতাশাগ্রস্ত চেহারায় জিজ্ঞেস করলাম রিশফা কিভাবে মারা গিয়েছিল সেদিন, আর আমার কি কোনো পথ নেই এ থেকে বাঁচার? লোকটা আমার হাঁটুতে ভর দিয়ে উঠে দাঁড়িয়ে বলল আজকে অনেক জেনে ফেলেছিস, বাকিটা না হয় মরার আগেই জানবি। আপনি এত কিছু কিভাবে জানেন? আপনি কে? লোকটা আমার মুখের কাছে এসে ঠান্ডা নিঃশ্বাস ছাড়তে ছাড়তে বলল আমি ডরিয়া। আমি যেন হতভম্ব হয়ে গেলাম। চোখ বড় বড় করে শুধু তার মুখের দিকে তাকিয়ে আছি। তারপর অদ্ভুত একটা হাসি দিয়ে আমার চোখের সামনে সে কালো ধোঁয়ার মতো বাতাসে মিশে গেল। এখানে সবকিছু যেন আমার বিরুদ্ধে চলছে। আমি মনে মনে ঠিক করে নিলাম এ থেকে বাঁচার কোনো রাস্তা নেই, কিন্তু এত সহজে হার মানবো না। আমি সবাইকে দেখে নিব। হাতে ভর দিয়ে উঠতে যাব, এমন সময় হাতটা কাদার মতো কিছুটা ডেবে গেল। হাত বের করে আনলাম। এগুলো কি লেগে আছে হাতে? এতক্ষণে খেয়াল করলাম আমি গাছের গোড়া মনে করে তার সাথে যেখানে বসেছিলাম সেটা আসলে একটা মানুষের মৃতদেহ। আমি তাড়াহুড়া করে সেখান থেকে উঠে গেলাম। খেয়াল করে দেখলাম মৃতদেহটার শরীরে মাথা নেই। অনেকদিন আগে মারা যাওয়ার কারণে পচে গেছে দেহটা, এজন্যই হাতটা ডেবে গিয়েছিল। খুব খারাপ একটা গন্ধ নাকে ভেসে এলো। মনে হলো যেন আমার ভিতরে সবকিছু উল্টে বেরিয়ে আসবে বমির সাথে। নাক চেপে সেখান থেকে দৌড় দিলাম। যেভাবে হোক আমাকে পালাতে হবে। হঠাৎ পিছন থেকে কেউ আমার জামাটা টেনে ধরে আবার সে পচা লাশের কাছে নিয়ে ফেললো। কোকড়াতে কোকড়াতে আবার উঠে দাঁড়িয়ে বললাম আমাকে কি এখানেই মেরে ফেলবি নাকি? অমাবস্যা পর্যন্ত অপেক্ষা কর। হঠাৎ আমার নাম ধরে কেউ ডাক দিল গালিব, তুই চাইলেই বাঁচতে পারবি। আমি তোকে ওদের হাত থেকে বাঁচার উপায় বলে দিব। এটা তো আবিরের কণ্ঠ। আবির, কোথায় তুই? সামনে আয় শালা। তুই আমাকে কোথায় এনে ফাঁসিয়ে দিলি? ওপাশ থেকে আওয়াজ এলো। আমি বাধ্য ছিলাম এটা করার জন্য। আমাকে ক্ষমা করে দিস। এই দেখ আমি এখানে, আমাকে বের কর এখান থেকে। আমি আবিরের কণ্ঠে উৎস খুঁজতে লাগলাম। কোথা থেকে কথা বলছো? হঠাৎ চোখ পড়লো একটা কাপড়ের ব্যাগের দিকে। এটা তো সেই ডরিয়া নামক পিশাচটা নিয়ে এসেছিল। সে কি ব্যাগটা নিতে ভুলে গিয়েছে নাকি ইচ্ছা করে ফেলে গেছে? আমি গিয়ে ব্যাগটা হাতে নিলাম। ভিতরে ফুটবলের মতো কিছু একটা লাগছে। ব্যাগটা উল্টো করে ঝাঁকি দিতেই একটা মানুষের কাটা মাথা ধপাস করে গড়িয়ে একটু সামনে গিয়ে পড়লো। আমি চমকে উঠলাম। এটা কার মাথা হতে পারে? ধীরে ধীরে এগিয়ে গেলাম। হঠাৎ আবিরের কণ্ঠ, গালিব, এটা আমার কাটা মাথা। আর ওখানে যে পচা লাশটা পড়ে আছে ওটা আমার মৃতদেহ। মানে কি বলছিস তুই? তোকে কি তারা মেরে ফেলেছে? এবার আবির আমার সামনে দৃশ্যমান হলো, একটা সাদা আলোর মতো। আবির বলল গত অমাবস্যায় আমি ছিলাম নিঃশ্বাস শিকার। তোর মতো সাহসী ছিলাম না আমি, তাই আমি এখান থেকে বেঁচে ফিরতে পারিনি। কিন্তু তুই বাঁচতে পারবি চেষ্টা করলে, কারণ তুই একমাত্র যে ওই বিল্ডিং থেকে বের হতে সফল হয়েছিলি। আবিরের মৃত্যুর কথা শুনে কষ্ট লাগলেও খুব রাগ উঠলো। তুই আমাকে কেন
কেন এর ভিতর টেনে আনলি? আমি ছাড়া অন্য কাউকে পেলি না? আবির বলল, আমি তোকে টেনে আনিনি। রিশফা যাকে ডোরিয়ার উদ্দেশ্যে বলি দেয়, তার পরের বলির জন্য ওই মানুষটা সবচেয়ে কাছের বন্ধুকে টার্গেট করে। আমাকে বলি দেওয়ার পর তুই রিশফার টার্গেটে চলে আসছি, কারণ আমার সবচেয়ে কাছের বন্ধু তুই। তোর মতো কাছের বন্ধুর কপালে ঠাডা পড়ুক। তুই যদি এখন অল্প একটু বেঁচে থাকতি, আমি তোকে পুরো মেরে ফেলতাম। যাই হোক, এখন আমাকে বল রিশফার কাছ থেকে আমি কিভাবে বাঁচতে পারি? শুধু আমি না, আমি চাই এই রিশফার চ্যাপ্টার এখানে ক্লোজ করতে, আর কাউকে যেন সে তার শিকার বানতে না পারে। এর জন্য যা দরকার হয় আমি তাই করব। আবির বলল, রিশফাকে হারাতে হলে তোর একটা কাজ করতে হবে, কিন্তু এই কাজটা সেই দিনই করতে হবে যেদিন রিশফা তোকে বলি দেওয়ার জন্য ডোরিয়ার সামনে হাজির করবে, মানে সে আমাবস্যার রাতে। আমি প্রশ্নসূচক দৃষ্টিতে তাকালাম আবিরের দিকে। আবির বলল, কাজটা হলো সেই ওয়াশরুমের আয়না। ওই আয়নার মাঝে রিশফার আত্মা বন্দী হয়ে আছে। তুই যদি ওই আয়নাটা ভেঙে ফেলতে পারিস এবং ভাঙা যে কোনো একটা টুকরো দিয়ে যদি রিশফার শরীরে আঘাত করতে পারিস, তাহলে রিশফার আত্মা মুক্ত হয়ে যাবে এবং মানুষ মরার পর যেখানে যায় সেখানে চলে যাবে এই পৃথিবী ছেড়ে, সাথে এই পর্যন্ত যাদেরকে মেরেছে তাদের আত্মাও মুক্তি পাবে, আমি সহ। এটা কিভাবে সম্ভব? আয়না ভেঙে রিশফার শরীরে আঘাত করতে হবে? এটা কি করে হবে? আমি তো এখনো বেঁচে আছি, তুই তো মরে ভূত হয়ে গেছিস। তুই এটা করে রিশফাকে মুক্ত করিস না কেন? আবির বলল, আমি পারবো না এটা করতে। এটা শুধু জীবিত মানুষই করতে পারবে, আর মৃত্যুর পর অনেক কাজ চাইলেও করা যায় না। আর আমার বিশ্বাস তুই এটা করতে পারবি, কারণ তোকে এখনো তারা ভয় দেখাতে পারেনি। আর হ্যাঁ, আমি বললাম হ্যাঁ, না পারলে আর কি, মরে ভূত হয়ে আবার অন্য কারো মরার জন্য অপেক্ষা করব। তবে আমি তোর কাছে একটা কথা জানতে চাই, রিশফা কিভাবে মারা গিয়েছিল তুই কি জানিস? আবির বলতে শুরু করলো। প্রতিদিনের মতো সেদিনও রিশফা স্কুল থেকে ফিরছিল। হঠাৎ সে দেখতে পেল তার স্কুলে 3-4 ছেলে পুরনো মন্দিরের পিছনের দিকে যাচ্ছে। রিশফা কৌতূহল বশত চুপি চুপি তাদেরকে অনুসরণ করলো। মন্দিরের পিছনে গিয়ে ছেলেগুলো একটা নির্জন জায়গায় বসলো। তারপর একটা ব্যাগ থেকে ইনজেকশন বের করে তার ভিতরে কিছু একটা ভরে নিজেদের শরীরে পুশ করলো। এটা দেখে রিশফা বুঝতে পারলো ছেলেগুলো ড্রাগ নিচ্ছে। রিশফা সাহস করে তাদের সামনে গেল। রিশফাকে দেখে সবাই চমকে গিয়ে তাড়াতাড়ি সব লুকিয়ে ফেলার চেষ্টা করলো। রিশফা বলল, লুকিয়ে লাভ নেই, আমি যা দেখার দেখে ফেলেছি। তোদের লজ্জা করে না এই বয়সে এসব করছিস? আমি কালকে এই স্কুলে গিয়ে স্যারের কাছে বিচার দিব তোদের নামে। ছেলেগুলো কয়েকবার অনুরোধ করলো রিশফাকে যেন স্যারকে না বলে, কিন্তু রিশফা বলল, আমি বলবোই, এই বলে চলে আসছিল। এমন সময় তারা রিশফাকে মুখ চেপে হাত পা বেঁধে ফেলে। রিশফা চিৎকার করতে পারছিল না, কারণ একজন তার মুখটাকে শক্ত করে চেপে ধরে রেখেছিল। তারপর রিশফার মুখ এবং হাত পা বেঁধে ফেললো তারা। মুখের ভেতর লতাপাতা ঢুকিয়ে রিশফার স্কার্ফ দিয়ে মুখটাও বেঁধে ফেললো। এবার রিশফার দম বন্ধ হয়ে আসতে লাগলো ধীরে ধীরে। তারা রিশফাকে তুলে জঙ্গলের ভেতর দিয়ে রিশফাদের বাড়ির পেছনে এসে নালার ভেতর ফেলে দিল। রিশফা হাজার চেষ্টা করেও সেদিন বাঁচতে পারেনি। তাহলে এই ছিল রিশফার মৃত্যুর রহস্য। যারা ওকে মেরে ফেলেছে তাদেরকে না মেরে আমাদের মতো সরল সোজা মানুষকে কেন মারছে সে? আবির বলল, তোর কি মনে হয় তারা এখনো বেঁচে আছে? তাদের শরীর টুকরো টুকরো করে রিশফা খেয়ে নিয়েছে। তাদের মা বাবারা লাশের খোঁজও পায়নি। আচ্ছা, সবই বুঝলাম, কিন্তু একটা বিষয় আমার মাথায় ঢুকছে না এখনো। তুই আমার কাছে আসলি এবং আমাকে রিশফার থেকে বাঁচার উপায়ও বলে দিলি। রিশফার কবলে থেকেও এটা কিভাবে করলি? রিশফা যদি এটা জেনে যায় তাহলে কি হবে? আবির হাসি দিয়ে বলল, এটা নিয়ে তোর চিন্তা করার দরকার নেই, কারণ রিশফাই আমাকে তোর কাছে পাঠিয়েছে যাতে তুই বাঁচতে পারিস। হ্যাঁ, এটার মানে কি যে রিশফা আমাকে মারার জন্য এত কিছু করছে, সে আবার আমাকে বাঁচাতে চাই? তুই ইয়ার কি করছিস আমার সাথে? আবির বলল, আমি ইয়ার কি করছি না, এখান থেকে পালানোর চিন্তা মাথা থেকে ঝেড়ে ফেল। তুই এখন রিশফাদের বাসায় ফিরে যাবি, বাকিটা না হয় রিশফার মুখ থেকেই শুনবি। রিশফা তোর জন্য অপেক্ষা করছে। এই বলে আবির ধীরে ধীরে অদৃশ্য হয়ে গেল। আমি ডাকতে লাগলাম, আবির শোন আমার কথা, রিশফা আমাকে কেন বাঁচাতে চাই? উত্তর দিয়ে যা শালা, অন্তত তোর কাটা মাথা তো নিয়ে যা, এটা এখানে পড়ে থাকবে নাকি? কিন্তু আবির চলে গেল। তাকিয়ে দেখলাম না সেখানে কোনো মাথা আছে আর না কোনো পচা মৃতদেহ। আমি গভীর চিন্তায় পড়ে গেলাম, কি করব এখন? আবিরের কথা মতো রিশফাদের বাসায় ফিরে যাব নাকি এখান থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করব? মাথাটা আমার এলোমেলো হয়ে যাচ্ছে। অবশেষে ঠিক করলাম, এতদূর যেহেতু এসেই গেছি তাহলে এটা শেষ দেখে যাই। আমি রিশফাদের বাসায় ফিরে যাওয়ার জন্য মন স্থির করলাম। বিল্ডিং এর সামনে দাঁড়িয়ে আছি, ভিতরে যেতে মন ছাই দিচ্ছে না। বারবার মনে হচ্ছে এটা হয়তো রিশফার কোনো ফাঁদ হতে পারে আমাকে বাসায় নেওয়ার। আবার মনে হচ্ছে রিশফাকে একবার বিশ্বাস করেই দেখি। ভাবতে ভাবতে বাসায় ঢুকে পড়লাম। রিশফা কোনো জীবিত মানুষ না, এটা ভাবতেই ভিতরটা মোচড় দিয়ে উঠলো। এসে যেহেতু পড়েছি, এখন আর ভয় পেয়ে লাভ কি? আগের চেয়ে অন্যরকম লাগছে বাসাটা। সিঁড়ি দিয়ে উপরে ওঠার সময় হঠাৎ চিৎকার চেঁচামেচির শব্দ ভেসে আসলো। কেউ খুব কাকতি মিনতি করছে, ছেড়ে দাও আমাকে, আমার অনেক কষ্ট হচ্ছে, ছেড়ে দাও। আমি নিজের মনকে সান্ত্বনা দিলাম, এসব তো স্বাভাবিক, আমি এখানে দাওয়াত খেতে আসিনি।
যে আমাকে ফুলের মালা দিয়ে বরণ করবে। মৃত মানুষের বাসায় এসেছি, নিজেকে যতটা পারি শান্ত রাখার চেষ্টা করলাম। সোজা গিয়ে দরজায় কলিং বেল দিলাম। আজকে আর দরজা আপনি খুলছে না। কয়েকবার টোকা দিলাম, কিন্তু কোনো সারা শব্দ নেই। একটু বিরক্ত হলাম। আবির বলল রিশফা আমার জন্য অপেক্ষা করছে। তাহলে সে কোথায়? দরজা খুলছে না কেন? হঠাৎ উপর থেকে কারো পায়ের শব্দ ভেসে আসলো। কেউ এদিক ওদিক ছোটাছুটি করছে, তার মানে ছাদে কেউ আছে। আমি আস্তে আস্তে ছাদের দিকে উঠতে লাগলাম। ছাদে গিয়ে চারিদিকে চোখ বুলিয়ে কাউকে দেখতে পেলাম না। হঠাৎ আমার কানের কাছে কেউ ফিসফিস করে বলল, মরার জন্য চলে এসেছিস? আমি সাথে সাথে পিছনে তাকালাম, কেউ নেই সেখানে। তাহলে কি রিশফা আমাকে ছাদে ফেললো? সামনে তাকিয়ে দেখলাম রিশফা খোলা চুলে নীল চোখ নিয়ে ঠিক আমার মুখের সামনে। আমি হঠাৎ এভাবে রিশফাকে দেখে চমকে গিয়ে ঢপাস করে পড়ে গেলাম। রিশফা তার সুজলো দাঁত বের করে ভয়ঙ্কর একটা হাসি দিল। আমি নিজেকে সামলে উঠে শরীরের ময়লা ঝাড়তে ঝাড়তে বললাম, বাঁচার জন্য আসতে বলছো নাকি মরার জন্য? এভাবে কেউ আপ্যায়ন করে নাকি? এবার রিশফা তার স্বাভাবিক অবস্থায় ফিরে আসলো। তারপর ছাদের এক কোনায় গিয়ে বসলো। আমিও তার পাশে দূরত্ব বজায় রেখে বসলাম। কারো মুখে কোনো কথা নেই। তারপর রিশফা বলল, স্যার জানেন এভাবে থাকতে আমার কষ্ট হয়। আমি তো মরে গিয়েছিলাম, কিন্তু আমার মা আমাকে ফিরিয়ে এনেছে। আমার প্রতি অতি ভালোবাসা আমার মাকে এই অন্ধকার পথে নিয়ে গিয়েছে। আমি মুক্তি চাই সব থেকে। আমি চাই না আমার দ্বারা আর কারো মৃত্যু হোক। আমি যতদিন মুক্তি না পাবো ততদিন একজন করে মরতে থাকবে। আমার আর কোনো পথ নেই। তাই মরার পর মানুষের আত্মা যেখানে চলে যায় আমি সেখানে যেতে চাই। আমি বললাম, তাহলে এতগুলো মানুষকে কেন মারলে? আমার বন্ধু আবিরকেও মেরে ফেললে? তাদের কারো কাছে সাহায্য চাইতে, হয়তো অনেক আগেই মুক্তি পেয়ে যেতে। রিশফা একটা মিষ্টি হাসি দিয়ে বলল, স্যার তারা কেউ আপনার মতো সাহসী ছিল না। আমি আপনার মতো একজনের অপেক্ষায় ছিলাম। আপনাকে প্রথম দিন যখন আয়নাতে ভয় দেখালাম তখনই বুঝে গিয়েছিলাম আপনি এত সহজে ভয় পাবেন না। আর আমাকে মুক্ত করতে হলে সাহসের সাথে দরিয়ার মোকাবেলা করতে হবে। আগের কেউ সেটা যোগ্য ছিল না। আমি তাদেরকে মারিনি, তাদের ভয় তাদেরকে মেরে ফেলেছে। হ্যাঁ বুঝলাম, আমি তোমাকে মুক্ত করতে পারবো কিনা জানি না, তবে আমি আমার সর্বোচ্চ চেষ্টা করব। কিন্তু যদি না পারি তাহলে কি হবে? রিশফা বলল, তাহলে আর কি হবে? আপনাকে মারতে আমার খুব কষ্ট লাগবে, কিন্তু মারতে হবেই। তারপর আবার আপনার মতো কারোর জন্য অপেক্ষা করব। এর মাঝে হয়তো আরো অনেক প্রাণ যাবে। আমি বিড়বিড় করে বললাম, শালার আমার তো কোনো অপশনই নেই। তার মানে আমার বেঁচে থাকার অল্প একটু চান্স আছে। এই আত্মহত্যার খপ্পরে পড়ে এখন জীবনটাই দিতে হবে। রিশফা বলল, সত্যি আপনার কোনো অপশন নেই। কি করতে হবে সেটা আপনার বন্ধু আপনাকে বুঝিয়ে দিয়েছে নিশ্চয়ই। অমাবস্যা আসতে আর মাত্র 2 দিন। এই 2 দিন আপনি এখানে থাকবেন আমার বন্দী হয়ে। কেউ যেন বুঝতে না পারে আপনি ইচ্ছা করেই বন্দী হয়ে আছেন। এমনকি আমার মাও যেন এসব না জানে। সে জানলে এটা হতে দিবে না, কারণ আমাকে দ্বিতীয়বার হারাতে চায় না সে। আমি বললাম, যথা আজ্ঞা মহারানী। আচ্ছা তুমি যে ডোরিয়ার উদ্দেশ্যে বলি দাও, সেটা কি এক ঘাই গর্দান আলাদা করে ফেলো? আমি যদি ব্যর্থ হই তাহলে তো আমার সাথেও এমনটাই করবে, তাই না? রিশফা বলল, হ্যাঁ ঠিক তাই। বড় একটা তলোয়ার দিয়ে আপনার শরীর থেকে মাথাটা আলাদা করে ফেলবো। আমি তো এখনই আপনার শরীরে মাথা দেখতে পাচ্ছি না। হাসতে হাসতে বলল রিশফা। আমি বললাম, কি করবো না একদম। আমার এদিকে ফাটছে আর তুমি হাসছো। আচ্ছা মাথা কাটা ছাড়া অন্য কোনো পদ্ধতি নেই মারার? মাথা কেটে ফেললে তো অনেক কষ্ট হবে। রিশফা বলল, আছে তো। আপনার জন্য একদম সহজ মৃত্যু। আপনার 2 পা ধরে 2 দিকে টান দিয়ে ছিঁড়ে ফেললে হয়তো আপনার কষ্ট একটু কম হবে। এর চেয়ে সহজ মৃত্যু আমার জানা নেই। আমি বললাম, না থাক, মাথা কেটে ফেললেই ভালো হবে। দ্বিতীয়টা বেশি কষ্ট হবে। রিশফা খুব সুন্দর মায়াবী একটা হাসি দিয়ে বলল, তেমন কিছুই হবে না। আমার বিশ্বাস আপনি পারবেন এটা করতে। আজকে আর রিশফার চেহারায় সেই ভয়ঙ্কর ভাবটা নেই। খুব মায়াবী লাগছে চাঁদের আলোতে। দেখলে বোঝা যায় না এই মেয়েটা মারা গিয়েছে। যদি আমি রিশফাকে মুক্ত করতে না পারি তাহলে মরার পরে ভূত হয়ে তার সাথে প্রেম করব। 2 দিন কেটে গেল। আমাকে একটা অন্ধকার রুমে বন্দি করে রাখা হয়েছে। এই 2 দিন আমার খাবার দাবার এবং যত্নে কোনো কমতি ছিল না, কারণ বলি দিতে হলে সুস্থ সবল তরতাজা মানুষ লাগে। আমাকে সেভাবেই তৈরি করা হলো। এই 2 দিন রিশফা একবারও আসেনি এখানে। রিশফা কোথায় গেল কে জানে। হঠাৎ রুমের দরজাটা খুলে গেল। রিশফার মা সেই কালো জাদুবিদ্যার পোশাক পরে রুমে প্রবেশ করলো। আমাকে বলল, চলো তোমার জন্য একটা সারপ্রাইজ আছে। আমি মনে মনে বললাম, আপনি যে কি সারপ্রাইজের জন্য আমাকে নিয়ে যাচ্ছেন সেটা আমি ভালো করেই জানি, কিন্তু সারপ্রাইজ পাওয়ার আগে আমাকে বাথরুমে গিয়ে আয়নাটা ভেঙে তার টুকরো সাথে নিতে হবে। রিশফা হয়তো সেখানে অপেক্ষা করছে। আমি পেটে হাত দিয়ে কুজু হয়ে বললাম, আন্টি আমার একটু যেতে হবে, খুব চাপ দিয়েছে। এই অবস্থায় সারপ্রাইজ খুব একটা ভালো হবে না। আন্টি হাসি দিয়ে বলল, যাও যাও, তাড়াতাড়ি পেট পরিষ্কার করে আসো, আমি কিছুক্ষণ পর আসছি। আমি পেটে চাপ দিয়ে দৌড় দিলাম ওয়াশরুমের দিকে। এমন অভিনয় করলাম যেন আর একটু হলে আমার কাপড় খারাপ হয়ে যেত। নিজেকে নিয়ে খুব গর্ব করতে ইচ্ছা করছে। অভিনয়টা খুব ভালোই পারি। ওয়াশরুমে ঢুকে দরজা বন্ধ করে আয়নার দিকে তাকাতেই বড় রকমের ধাক্কা খেলাম। সেখানে কোনো আয়না নেই। আরে আয়না কোথায় গেল? এখন আমি কি করব? আয়না ছাড়া রিশফাকে মুক্ত করবো কিভাবে? মাথা চুলকাতে চুলকাতে ভাবতে লাগলাম, তাহলে কি ডোরিয়া আমাদের প্ল্যান সম্পর্কে জেনে গিয়েছে? এই জন্যই আয়না সরিয়ে ফেলা হয়েছে। তার মানে রিশফা বিপদ
বিপদে আছে। এর মাঝেই দরজায় টোকা পড়লো। আমি দিশেহারা হয়ে দরজা খুলে দেখলাম আন্টি দাঁড়িয়ে আছে। আন্টি বলল, তোমার হাতে আর সময় নেই, চলো, এখন দেরি হয়ে যাচ্ছে। আমি বাধ্য ছেলের মতো আন্টিকে অনুসরণ করলাম। মনটা কেমন অস্থির অস্থির লাগছে। রিশফা এখন কোথায় আছে তাহলে? এই 2 দিন আসলো না কেন আমার সাথে দেখা করতে? এখন দিন নাকি রাত সেটা বুঝতে পারছি না। বাইরে অন্ধকার নাকি আলো সেটাও দেখতে পাচ্ছি না। আন্টিকে জিজ্ঞেস করলাম এখন কয়টা বাজে। আন্টি গম্ভীর গলায় বলল, আমাদের সবার জন্য এখন রাত 2টা, আর তোমার জন্য তোমার জীবনের 12টা বেজে গেছে এখন। আমি বুঝতে পারলাম আন্টিও জানে আমি আর রিশফা অন্য কোনো প্ল্যান করেছিলাম। আমি চুপ করে রইলাম। আন্টি আমাকে নিয়ে ছাদের সেই চিলেকোঠায় প্রবেশ করলো। অদ্ভুত একটা লাল রঙের আলোতে পুরো রুমটা সজ্জিত। ফ্লোরের মাঝ বরাবর একটা সার্কেল অঙ্কন করা। সার্কেলটা পুরো মোমবাতি দিয়ে ঘেরাও করা, আর একপাশে বড় রাজকীয় একটা চেয়ার রাখা। আমি বুঝতে পারলাম এই চেয়ারেই ডোরিয়া বসবে এবং তার সামনেই আমাকে বলি দেওয়া হবে। হঠাৎ বিকট একটা শব্দে পুরো রুমটা কেঁপে উঠলো। মনে হলো যেন বিল্ডিংটা ধসে পড়ছে। আমি কানে হাত দিয়ে চোখ বন্ধ করে ঝুঁকে রইলাম। একটু পর স্বাভাবিক হলো সব। আমি চোখ খুলে দেখলাম সেই সজ্জিত রাজকীয় চেয়ারে একজন বিশালাকৃতির দানব বসে আছে। আমি মনে মনে একটু ভয় পেলাম, কারণ এমন আকৃতির মানুষ তো দূর, কোনো যন্ত্র জানোয়ারও দেখিনি জীবনে। চোখ থেকে যেন আগুন বের হচ্ছে। আন্টি তার সামনে হাঁটু গেড়ে বসে বিড়বিড় করে কে যেন পড়ে যাচ্ছে। এটাই হয়তো ডোরিয়ার আসল রূপ। আমি এখনো বুঝতে পারছি না রিশফা কোথায়। তারই তো আমাকে বলি দেওয়ার কথা। হঠাৎ সে তার হাত উঠিয়ে 3বার চেয়ারে বাড়ি দিল। আন্টির সাথে সাথে উঠে গিয়ে রুমের এক কোণা থেকে একটা মোটা গাছের খাড়ি নিয়ে আসলো। গাছের খাড়িটা তার সামনে রেখে আমাকে ধরে নিয়ে বসিয়ে দিল সেখানে। ডোরিয়া ঝাঁঝালো কণ্ঠে বলল, তোর ভয় পাওয়ার কোনো কারণ নেই। তুই এমন একজনের কাছে নিজেকে উৎসর্গ করছিস যে তোকে মুক্তি দিবে। তুই আর রিশফা মিলে যে ফোন দিয়ে এঁটেছিলি সেটা আমি জানতে পারবো না, এটা কিভাবে ভাবলি? আমি সবকিছু সম্পর্কে অবগত আছি, তাই আয়নাটা খুলে রিশফার মাকে লুকিয়ে রাখতে বলেছিলাম। তোদের মতো সাধারণ মানুষেরা আমাকে কখনো ধোঁকা দিতে পারবে না। আমি বললাম, আমি তোর উদ্দেশ্যে নিজেকে উৎসর্গ করছি না, আর আমি তোর কাছে মুক্তিও চাইনি। এখানে যা হচ্ছে তা আমার ইচ্ছার বিরুদ্ধে হচ্ছে। ডোরিয়া বলল, এখানে শুধু আমার হুকুম চলে, তোর কোনো ইচ্ছার মূল্য নেই এখানে। এরপর চেয়ারের পেছন থেকে একটা তরবারি বের করে রিশফার মায়ের দিকে এগিয়ে দিয়ে ডোরিয়া বলল, সময় হয়েছে, আমি রক্তের গন্ধ পাচ্ছি। রিশফার মা হাঁটু গেড়ে বসে তরবারিটা নিয়ে এসে আমার মাথাটা গাছের খাড়ির সাথে লাগিয়ে দিল। আমি চিৎকার করে উঠে বললাম, আমাকে যেহেতু মেরেই ফেলবি, তাহলে আমার একটা শেষ ইচ্ছা পূরণ কর। অপূর্ণ ইচ্ছা নিয়ে মরে গেলে আমার আত্মা শান্তি পাবে না। ডোরিয়া বলল, ঠিক আছে, বল তোর শেষ ইচ্ছা কি? আমি তোর ইচ্ছা পূরণ করব। আমি মরার আগে একবার রিশফার মুখোমুখি হতে চাই, তার কাছে ক্ষমা চেয়ে নিতে চাই। আমি তাকে মুক্ত করতে পারলাম না। আমার এই ইচ্ছাটা অপূর্ণ থেকে গেলে আমি শান্তি পাবো না। ডোরিয়া বলল, রিশফাকে লোহার শিকলে বন্দি করে রাখা হয়েছে। আমার অজান্তে ও এমনটা করার সাহস পায় কি করে? তাই ওর সাথে তোর দেখা করানো সম্ভব না। অন্য কোনো ইচ্ছা থাকলে বল। আমি ডোরিয়াকে ভরকে দেওয়ার জন্য বললাম, আমি তো ভেবেছিলাম তুই সবকিছু করতে পারিস, সামান্য একটা ইচ্ছাই পূরণ করতে পারলি না। তোর কাছে আর অন্য ইচ্ছের কথা বলে লাভ কি? নে আমার মাথাটা কেটে ফেল, দেরি করিস না। ডোরিয়া খুব রেগে গেল, গড়গড় শব্দ করতে করতে বলল, আমি ডোরিয়া, আমি যা খুশি তা করতে পারি। ঠিক আছে, তোর ইচ্ছা পূরণ করা হবে। রিশফাকে এখানে নিয়ে আসছি। রিশফার মা বলল, না না ডোরিয়া, এটা করবেন না, ওর অন্য কোনো প্ল্যান থাকতে পারে। ডোরিয়া বলল, আয়না তো তোর কাছে, আয়না ছাড়া অন্য কোনো প্ল্যানই আজ কাজে আসবে না। এই বলে ডোরিয়া হাতের ইশারায় ওপর থেকে রিশফাকে নিচে ফেললো। রিশফার পায়ে শিকল দিয়ে বাঁধা, চেহারাটা কেমন মলিন হয়ে গেছে, নীল রঙের চোখগুলো গর্তে চলে গেছে। আমি ধীরে ধীরে রিশফার কাছে গেলাম। রিশফা আমার মুখের দিকে তাকিয়ে শুকনো একটা হাসি দিয়ে বলল, আপনার প্রতি আমার কোনো অভিযোগ নেই স্যার, আপনি আপনার চেষ্টা করেছেন। আমি বললাম, ছোটবেলা থেকে আমি কখনো হাঁটতে শিখিনি। আমার বাবাকে দেখতাম নেশা করে এসে প্রতিদিন আমার মাকে মারধর করত। এসব দেখতে দেখতে নিজেকে পাথরের মতো তৈরি করেছি। মাকেও কথা দিয়েছিলাম আমি তাকে বাবা নামক জানোয়ার থেকে রক্ষা করব একদিন। আমি আমার কথা রেখেছিলাম, নিজের হাতে বাবাকে কেটে টুকরো টুকরো করেছি। আজ পর্যন্ত এই সত্য আমার মা ছাড়া আর কেউ জানে না, তাই কাউকে এমন কথা দেই না যেটা আমি রাখতে পারবো না। আমি তোমাকে মুক্ত করব বলেছিলাম, আমি আমার কথা রাখবো। রিশফা অবাক চোখে আমার দিকে তাকিয়ে আছে। ডোরিয়া বলল, কাউকে মিথ্যা সান্ত্বনা দিস না, তুই রিশফাকে দেওয়া কথা রাখতে পারবি না, কারণ তোর কাছে আয়না নেই। এবার অনেক হয়েছে, তোর সময় শেষ, তৈরি হয়ে নে মরার জন্য। আমি বললাম, আরে কাকা একটু দাঁড়াও না। আমার মা আমাকে সবসময় একটা কথা বলতো, বিজয়ের উল্লাস খুব তাড়াতাড়ি করতে নেই। এখনো আমি হেরে যাইনি। কে বলেছে আমার কাছে আয়না নেই? জামার ভেতর থেকে আয়নার ছোট একটা টুকরো বের করে সোজা রিশফার গলায় চালিয়ে দিলাম। রিশফা আগুনের ফুলকির মতো হাসতে হাসতে হাওয়ার সাথে মিলিয়ে যেতে লাগলো। ডোরিয়া গর্জন করে উঠে বলল, ওর কাছে আয়নার টুকরো গেল কিভাবে? তুইও এর সাথে জড়িত। এই বলে রিশফার মায়ের বুকে তরবারিটা বিঁধে দিল। আপনারা কি ভাবছেন আয়নার টুকরো আমার কাছে কিভাবে আসলো? চলুন একটু পেছনে যাওয়া যাক। ওয়াশরুমে ঢুকে দেখলাম সেখানে আয়না নেই। মাথায় হাত দিয়ে চুলকাতে চুলকাতে ভাবতে লাগলাম, এবার কি হবে? তাহলে কি আমি ব্যর্থ হব আজ? এর মাঝেই দরজায় টোকা পড়লো। আমি দিশেহারা হয়ে দরজা খুলতে যাব, এমন সময় চোখ পড়লো যেখান থেকে আয়নাটা খোলা হয়েছিল সেখানে এক কোণে ছোট একটা টুকরো ভেঙে রয়ে গেছে। আমি যেন দেহে প্রাণ ফিরে পেলাম। শয়তানি একটা হাসি দিয়ে আয়না
রান্নার টুকরোটা জামার ভিতরে ঢুকে ওয়াশরুম থেকে বের হলাম। ডোরিয়া ক্ষুধার্ত বাঘের ন্যায় গড়গড় করতে করতে বলল, তুই আজকে জিতে গেলি, কিন্তু আমি তোকে ছাড়বো না, আমি আবার ফিরে আসবো। এটা বলতে বলতে ডোরিয়া কালো একটা ধোয়ার মতো বাতাসে মিশে গেল। রিশফা এখনো হাসছে, ওর চোখে মুখে খুশির ঝলক স্পষ্ট দেখা যাচ্ছে। আমি হাত নাড়িয়ে রিশফাকে বিদায় দিলাম। খুব ইচ্ছে করছিল রিশফাকে ধরে রেখে দিই নিজের কাছে, কিন্তু এটা তো সম্ভব না। রিশফাও চলে গেল। মনটা একটু খারাপ হলো, কিন্তু এটা ভেবে ভালো লাগছে যে আর কেউ এই নোংরা বলির পাঠা হবে না আজ থেকে। এই বিল্ডিংটা আজ থেকে অভিশাপ মুক্ত। কিন্তু একটা কথা মাথায় ঢুকছে না এখনো, ডোরিয়া তো চাইলেই আমাকে মেরে ফেলতে পারতো, তাহলে মারলো না কেন? প্রশ্নটা থেকেই যাচ্ছে। তারপর কেটে গেল প্রায় 2 মাস। নতুন 2টা টিউশন পেয়েছি, তারা জীবিত মানুষ। সবাই যে মৃত হবে এমন তো কথা না। খুব ভালোভাবেই কাটছিল দিনগুলো। রিশফার কথা মাঝে মাঝে মনে পড়ে। হঠাৎ একদিন আমার ফোনে অচেনা নাম্বার থেকে একটা কল আসে। আমি ব্যস্ত থাকায় কেটে দিলাম কলটা। আবার কল আসলো। এবার রিসিভ করে জিজ্ঞেস করলাম, কে? স্যার, আমি রিশফা, আমাকে বাঁচান। আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন সবাই? আশা করি সকলে খুবই ভালো আছেন। রিশফার এই চ্যাপ্টারটা এখানেই শেষ হলো। রিশফা কি তাহলে মুক্তি পায়নি? জানতে হলে অপেক্ষা করুন সিজন 2 এর জন্য। আর অবশ্যই আপনাদের সাপোর্ট আমাকে পরবর্তী সিজন আনতে উৎসাহিত করবে। তো পরবর্তী সিজন পেতে হলে অবশ্যই বেশি বেশি করে লাইক এবং কমেন্ট করতে হবে। তো আজকের মতো এ পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ গাইস।